বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট পিছিয়ে দিতে বলবো। একদম ঠিক শুনেছেন, বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট পিছিয়ে দিতে বলবো। রামনবমীর যে অশান্তি, সেই অশান্তির মামলায় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। রামনবমী সংক্রান্ত মামলার পর্যবেক্ষণে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বলেছে, আমরা নির্বাচন কমিশনকে বলবো যে বহরমপুরের লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেই জায়গায় এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। এটা একটা সবক থেকে যাবে। এই বাংলা সিরিয়া বা আফগানিস্তান নয়, এটা জানাতে হবে। এবং এটাই বোধহয় আজ কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিলেন। 8 ঘন্টা রামনবমীর দিন 8 ঘন্টা আমরা শান্তিপূর্ণভাবে কোনো মিছিল করতে পারবো না। 8 ঘন্টা যদি মিছিল না করতে পারি, সারাদিন ধরে কিসের প্রয়োজন তাহলে ভোটের? একটা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে। অভিযোগ ওঠে, শান্তিপুর এলাকা দিয়ে যখন রামনবমীর মিছিল যাচ্ছিল, ঠিক তখনই কয়েকজন বাড়ির ছাদ থেকে ইট ছোড়েন। অভিযোগ, বোমাও মারা হয়, এমনকি বিভিন্ন জায়গায় বোমাবাজির যে ছবি, সেই ছবিও প্রকাশিত হয়। এর পরের কথা যে এই জিনিসগুলো কি কলকাতার পুলিশ ছেড়ে দিন, রাজ্যের পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এই এত যে ইন্টেলিজেন্সের এই খোঁচর বাহিনী রয়েছে, তারা কি জানতো না? এরপরেও লজ্জা হবে না পুলিশের বাংলায়? এরপরেও উস্কানি দিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন মন্ত্রিসভার সমস্ত কিছু, সব সিদ্ধান্ত কি আমি একা নিই? আলবাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, আলবাত নেন। শুভেন্দু অধিকারী, আপনার প্রাক্তন সহকর্মী, তিনি পর্যন্ত বলছেন আপনি ক্যাবিনেটের সব মন্ত্রীর সব সিদ্ধান্ত জানেন, এবং না জানলে সেটা লজ্জাজনক বিষয়। আর জানবেন নাই বা কেন? রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত কিছু হয়। আর এই ধরনের হিংসার ঘটনা ঘটলে কে জানবে? মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক জেনে যাবে? না, আপনি জানবেন। উস্কানি দেওয়ার দায়িত্ব নেবেন, আর হিংসা হলে তার দায়িত্ব নেবেন না। এসে কেসে চলেগা? চোরদের মন্ত্রী করবেন, আর চুরি হলে দায়িত্ব নেবেন না। এসে কেসে চলেগা? হয় নাকি? মুর্শিদাবাদের রামনবমীর দিনে যেভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, রামনবমীর মিছিলকে লক্ষ্য করে যেভাবে ইট পাটকেল ছুঁড়েছে, বোমাবাজি হয়েছে, যেন মনে হচ্ছে আমাদের রাজ্যটা আফগানিস্তান, সিরিয়া বা প্যালেস্তাইনে বদলে গেছে। হতে পারে না তো সেটা। যেখানে মিছিল করার স্বাধীনতা নেই, যেখানে রাজ্যের প্রশাসক হিংসার কথা মুখে বারবার বলেন, যেখানে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং নির্বাচন হবে কেন তাই নিয়ে প্রশ্ন ওঠে আদালতে, সেখানে নির্বাচন পিছিয়ে দেওয়া কি অবশ্য কর্তব্য নয়? আজ তার জবাব বাংলার মানুষ চান। কিন্তু প্রশ্ন, বাংলার মানুষ ভালো করে শুনুন, প্রশ্ন আজ ময়ূক জিজ্ঞেস করছে, প্রশ্নটা হলো, ভোট পিছিয়ে দেওয়া, সেনা নামিয়ে দেওয়া, কামান দাগা, হাজারে হাজারে AK-47 নিয়ে ভোট করানো, ভারী বুটের শব্দ, কি একটার পর একটা ভোট এভাবে করা সম্ভব নাকি বাংলাতে? কাহা তক পারা যায় এভাবে ভোট করিয়ে? আপনি যদি বলুন যে এভাবেই চলবে, ঠিক আছে চলবে, কিন্তু অনিচ্ছুক চাষি শুনেছিলাম এই বাংলায়, এখানে অনিচ্ছুক মুখ্যমন্ত্রী এবং অনিচ্ছুক ক্যাবিনেট রয়েছে। এই অনিচ্ছুক পুলিশ প্রশাসনকে দিয়ে কতটা কি ভোট করানো যাবে, এটা আপনারা বলুন সম্ভব কিনা? এরা চাকরি জোর ধরতে পারে না, এরা শান্তিপূর্ণ ভোট করাতে পারে না। রামনবমীর দিন নির্বিঘ্নে কিছু মানুষ মিছিল করবে, জয় শ্রীরাম বলবে, সেরকম পরিস্থিতি তৈরি করতে দিতে চায় না। কোর্ট আর কি বাতিল করবে বাংলাতে? কত কি পিছিয়ে দেবে, কত মাসের জন্য পিছিয়ে দেবে এই বাংলাতে? সময় এসেছে, কান খুলে শুনুন, সময় এসেছে এই সরকারকেই বাতিল করার। সময় এসেছে এটা চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার যে মমতা বন্দ্যোপাধ্যায়, দায় আপনাকে নিতে হবে। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকেই দায়টা নিতে হবে হিংসার, আপনাকেই দায় নিতে হবে চাকরি চুরির, আপনাকেই দায় নিতে হবে রাজ্যের যে 26,000 ছেলে মেয়ে কর্মহীন হয়ে পড়ল, সেই কর্মহীন হয়ে পড়ার দায় নিন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রাজ্যের অভিভাবক। ছোট্ট প্রতিবেদন এবং তারপর আসছি বিতর্কে।
বহরমপুরে লোকসভা নির্বাচন কি স্থগিত হবে, এই প্রশ্নই এখন উঠছে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মুর্শিদাবাদের রামনবমীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার যে জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলার পর থেকেই তৃণমূলের আমলে ফের একবার আদালতের প্রশ্নের মুখে রাজ্যের পুলিশ প্রশাসন। এবার নির্দিষ্ট দিনে বহরমপুরে ভোট হওয়া নিয়েই তৈরি হয়েছে ঘোর সংশয়। চতুর্থ দফায় 13ই মে ভোটের লাইনে দাঁড়ানোর কথা রয়েছে বহরমপুর লোকসভা আসনের ভোটারদের। অথচ আচমকা তৈরি হওয়া পরিস্থিতিতে ওই দিন বন্ধই হয়ে যেতে পারে ভোট গ্রহণ। বহরমপুর নিয়ে একটা আছে, আজকে কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি বলেছেন যে একটা নির্দিষ্ট ফেস্টিভ্যাল এই করতে পারে না, তো গণতন্ত্রের একটা বড় ফেস্টিভ্যাল কি করে করবে। আপাতত বহরমপুরের ভোটটা স্থগিত করা হবে। কিন্তু কি এমন ঘটলো যে দোলাচল শুরু হলো? নেপথ্যের কারণ গত বুধবার মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর শোভাযাত্রায় অশান্তি। এই নিয়ে জল গড়িয়েছে হাইকোর্টে। সেই মামলাতেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারছেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। দরকারে কমিশনকে নির্দেশ দেবে আদালত। পশ্চিমবঙ্গে কোথাও শান্তি আছে যেখানে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? ওয়ান্টেড অপরাধীরা, ওয়ারেন্ট থাকা অপরাধীদের যদি সমস্ত গ্রেপ্তার না করা যায়, তাহলে তো কোথাও শান্তিতে ভোট হবে। নির্বাচন পিছিয়ে দেওয়াটা সমাধান নয় বলে আমি মনে করি। নির্বাচন পিছাবে সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। যদি পিছাবে তো নির্বাচন পেছানোটা কোনো সমাধান হতে পারে না। নির্বাচনটা করতে হবে, কিন্তু সুস্থভাবে করতে হবে, এটা আমাদের দাবি। শুধুমাত্র রামনবমীর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিগত বছরেও দেখেছেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে বিজেপি সেখানে সন্ত্রাস করে। সুতরাং বিক্ষিপ্ত যে ঘটনা ঘটেছে তার জন্য পূর্ণতাই ভারতীয় জনতা পার্টি। এখানেই উঠছে প্রশ্ন, বাংলায় কি কোনো কাজই ঠিকমতো করতে পারে না এ রাজ্যের পুলিশ? সেজন্যই কি বারবার আদালতে মুখ পড়ে মমতা প্রশাসনের? আজকে আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণটা আবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বাংলার পুলিশ প্রশাসনকে, যারা শেখ শাহজাহানদেরকে ধরতে পারে না, কিন্তু যারা সাংবাদিকদেরকে খুব সহজেই অত্যাচার করতে পারে বলে বারবার তাদেরকে সমালোচিত হতে হয়। এই বাংলাতে একের পর এক কোর্টের থেকে যেভাবে ধাক্কা খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এর পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই উস্কানি দিয়ে যাবেন? আসুন বিতর্ক করি। দায় নিন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, দায় আপনাকে নিতে হবে, কারণ আপনার নিচে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আপনাকে রিপোর্ট করেন। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, তাদের সাথে আলাপ করিয়ে দিই। কৌস্তব বাগচি রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, রয়েছেন আজিজুল বিশ্বাস অধ্যাপক, রয়েছেন ফিরদৌস শামীম আইনজীবী, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন নির্মল সাহা, বহরমপুরের বিজেপি প্রার্থী উপস্থিত রয়েছেন। আমি প্রথমে নির্মলবাবু আপনার কাছে যেতে চাই। নির্মলবাবু, বহরমপুরে রামনবমীর দিনে যে ঘটনাটি ঘটেছিল, রামনবমী লোকসভার মধ্যে আজ হাইকোর্ট যেভাবে বলেছে যে বহরমপুরে ভোটটা পিছিয়ে দেওয়া হোক, আপনিও কি মনে করেন বহরমপুরে ভোট পেছানোটাই একমাত্র সলিউশন? না, আসলে ভোট পেছানো হোক, সেনাবাহিনী নামানো হোক, কামান দাগা হোক, যাই করা হোক না কেন, যতক্ষণ এই লুম্পেন বাহিনী, এই শেখ শাহজাহান বাহিনী, এই চোরদেরকে শায়েস্তা না করা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রিয় মাফিয়াদেরকে শায়েস্তা না করা যাবে, কিচ্ছু হবে না এই বাংলায়। একদম পরিষ্কার আমি বলছি যে আজকে যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে, সেই পর্যবেক্ষণকে মাথায় রেখে আমার মনে হয় যে ভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারে যিনি ওনারা বলেছেন, একটা সাজেশন দিয়েছেন, কিন্তু পরিস্থিতি প্রশাসন দেখবে, এবং পরিস্থিতি যদি দেখে মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে এবং এখানে অনেক আধা সেনাবাহিনী নামানো হয়েছে এবং এখন আপাতত 144 ধারা জারি থাকলেও অবস্থা নিয়ন্ত্রণে, সুতরাং আধা সামরিক বাহিনীকে ওখানে রেখে ওই অবস্থা শান্ত করে যদি ভোট সম্পন্ন করা যায়, সেটা আমাদের কাছে একটা গণতান্ত্রিক দেশের একটা উদাহরণ হয়ে থাকবে। কিন্তু যদি ভোট পিছিয়ে দেওয়া হয়, পুলিশের কি ভূমিকা? এগুলো, এই কাজগুলো তো প্রার্থীদের নয়, এই কাজগুলো সংবাদ মাধ্যমের নয়, পুলিশের কি ভূমিকা? পুলিশ কি করছে? একটা ব্যাপার হচ্ছে পুলিশ যখনই ঘটনা ঘটেছে
তখন পুলিশ, সেখানকার লোকাল পুলিশ এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে আরো অনেক পুলিশ বাহিনী আসে এবং অবস্থাকে নিয়ন্ত্রণ করে। তারপরে ওখানে আধা সামরিক বাহিনী যায়, আমরাও পুলিশের কাছে যোগাযোগ করি। তারপর আধা সামরিক বাহিনী আসেন এবং এখানে যারা ইনজিওর্ড হয় তাদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি সেখানে গিয়েছিলাম, দেখে এসেছি এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা কেউই চায় না। কিন্তু আমি বলতে পারি যে এই রকম ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে ভোট পিছিয়ে দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। কিন্তু আজকের যে ঘটনা আছে, যদি এটা আধা সামরিক বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমার নিশ্চিত বিশ্বাস যে এইভাবে নিয়ন্ত্রণ করে ভোট যদি না রাখা যায় তাহলে এটা একটা ইনস্ট্যান্ট হয়ে থাকবে। যে কোনো জায়গায় ভোটের আগে এরকম ধরনের ঘটনা হবে এবং এই ঘটনাকে ইনস্ট্যান্ট দেখিয়ে বারবার ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা হবে। এবং কিছু আমার মনে হয় যারা এই ধরনের কাজ করতে চাইবেন তারা এইটাই একটা সুযোগ নিয়ে বারবার করেই মানুষের উপর আঘাত করবেন, ধর্মীয় অনুষ্ঠানে আঘাত করবেন এবং ভোটের মধ্যে একটা ছেদ দেওয়ার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নির্মল সাহা, বিজেপি প্রার্থী, বহরমপুরের বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন। আমি আজিজুল বিশ্বাস আপনার কাছে আসছি। আজিজুল দা, এর পরেও লজ্জা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশের? মানে একটা বেসিক লজ্জা থাকে। দেখুন, আপনারা শেখ শাহজাহানকে ধরতে পারেন না, আপনারা চাকরি চোরদের ধরতে পারেন না, 26,000 চাকরি আপনাদের জন্য, অপদার্থতার জন্য চলে গেল। অন্তত রামনবমীর মিছিলে শান্তিপূর্ণভাবে কিছু মানুষ, কিছু পুণ্যার্থী, তারা মিছিলটা করুক, এই ব্যবস্থা করে দিন এই বাংলায়। বিষয়টা হচ্ছে, দেখো, আমি নিজে মুর্শিদাবাদের ভূমিপুত্র এবং ঘটনাচক্রে আমি আজকে রামনবমীর ঘটনা বলছো, আমি নির্মলবাবু স্বীকার করবেন রামনবমীর ঘটনার 3 দিন আগে 13 তারিখ থেকেই ওই এলাকায় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশ্যই স্বীকার করবেন, উনি জানেন, নিজে প্রার্থী, তিনি অ্যাক্টিভ আছেন, হাইপার অ্যাক্টিভ এখন এই মুহূর্তে। মুর্শিদাবাদ জেলা এমনিতে সম্প্রীতির জেলা। আমরা দেখব এই কাটরা মসজিদ ঘটনা বাদ দিলে পরে 1992-এর 6ই জানুয়ারি যখন বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে, তখনও কেউ বলতে পারবে না মুর্শিদাবাদ জেলায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়েছে বা দাঙ্গার পরিস্থিতি। গোটা বাংলাতে কোনো সাধারণ মানুষ হিংসা বা আপনার কথায় দাঙ্গা চায় না। আসলে এই জিনিসটা বারবার প্রমাণিত হচ্ছে যে সরকার চায় বলে বোধহয় এই রাজ্যে হিংসাটা হয়। আমি মনে করি আজিজুল দা, এটা আপনি স্বীকার করুন। রামনবমীর মিছিলে ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ ঝামেলা পাকানোর চেষ্টা করে, আপনারা গালে হাত দিয়ে বসে দেখেন যে কতক্ষণ এটা হাতের বাইরে বেরিয়ে যাবে এবং তা নিয়ে আপনারা রাজনীতি করতে পারবেন, আপনারা সাম্প্রদায়িক তাসটা খেলতে পারবেন। আমি তোমাকে বলি, এই যে ঘটনাটা ঘটছে ভোটের আবহে, এবং তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে মেরুকরণের অর্থাৎ বাইনারি একটা ন্যারেটিভ তৈরি করা অবশ্যই হচ্ছে। এবং কে চেষ্টা করছে তাতে আমি বলছি তো সংঘের ভূমিকা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সংঘের ভূমিকা আছে। সকালবেলা রোদ উঠলে আপনি সংঘের ভূমিকা পান, আপনি সবকিছুতে এখন জুজুর মতন সংঘের ভূমিকা পান। তুমি নিজে বৃষ্টি হলে সংঘের ভূমিকা থাকে, রিপোর্ট নাও, রোদ হলে সংঘের ভূমিকা থাকে, নিজে ফ্যাক্ট ফাইন্ডিং। আচ্ছা, বাড়িতে যদি মশা ঢোকে তার পেছনে আপনি নিশ্চয়ই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দেখেন। তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যদি আপনার এত ভয় থাকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে আপনারা বারবার মামলা করেন না কেন? আপনাদের যে এত পুলিশ আছে, এত সিভিক ভলেন্টিয়ার আছে, তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পেছনে কেন আপনারা তদন্ত কমিশন বসান না? কোনো দলের হয়ে বলছি না, আমি মুর্শিদাবাদের সন্তান হিসেবে, আমি বাংলার মানুষের হয়ে বলছি। আপনারা কোথাও গিয়ে একটা ফুল স্টপ টানুন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন যে হ্যাঁ, এটা আমার দায়িত্ব। ভাবের ঘরে চুরি করে তো লাভ না, ভাবের ঘরে চুরি বোধহয় আপনারা করছেন, তৃণমূল কংগ্রেস করছে। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? তুমি বলো। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, শান্তি কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে। গোটা তাহলে 355 356 ধারা জারি, গোটা দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে, পশ্চিমবাংলাতেও চাই। ইলেকশন কমিশন, বাহ, দারুণ যুক্তি, বেশ। আমি কৌতুক, ল এন্ড অর্ডার সিচুয়েশন কথা বলছি। ইলেকশন কমিশন কোথা থেকে আসে? মঙ্গল গ্রহ থেকে আসে। ফিরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, সৌমিক চ্যাটার্জি রয়েছেন। তিনজনের কাছে আমি যাব। ফিরদৌস শামীম, প্রসঙ্গটা আবারও বলছি, প্রসঙ্গটা শুধুমাত্র নির্বাচন পিছিয়ে দেওয়া, পুলিশ না সেনাবাহিনীকে দিয়ে নির্বাচন করানো, 8 ঘন্টা আমরা সম্প্রীতি শান্তিপূর্ণভাবে থাকতে পারি না, সারাদিন কিভাবে নির্বাচনের দিন থাকবো, এগুলো কিন্তু খুব ব্যাড প্রিসিডেন্স। ফিরদৌস দা, আমাদের বাংলাতে যেভাবে হচ্ছে যে জিনিসগুলো, মানে আর কোথায় গেলে আমরা থামবো? মানে গোটা বাংলার জন্য এটা তো ভয়ঙ্কর বাজে একটা দিক, একটা ছাপ ফেলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো কিছুর দায় নেবেন না, কোনো কিছুর দায়িত্ব নেবেন না? এটা আমি প্রথমেই বলি, এই দায় সরকারকে নিতেই হবে। কেন বলছি? তার কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। প্রথম বলি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা বলুন তো, এই রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় আছে, এই যে রামনবমীর একটা ধরুন মিছিল বেরোবে, সেটা পারমিশন দেওয়া হচ্ছে না।
একটা সভা করবে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা পুজো করবে পারমিশন দেওয়া হচ্ছে না। আচ্ছা, কে বলেছিলেন বলুন তো যে ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে? আচ্ছা, হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে? এই ধরনের কথাবার্তা বলে, সকলে জানেন যে হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে না, কিন্তু এই কথাবার্তা বলে তিনি আসলে যেটা চেয়েছিলেন সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার একটা পরিবেশ তৈরি করতে, এবং যাতে সাম্প্রদায়িক বিভেদ হয়ে উনি যাতে একটা ভোট ব্যাংকের পলিটিক্স করতে পারেন। এবং এই যে দেখছেন যে রামনবমীর মিছিলের পারমিশন দেওয়া হবে না, পুজোর পারমিশন দেওয়া হবে না, আদালতে এসে খুব স্বাভাবিকভাবে যে আদালতে এসে পারমিশন পাবেন, এটাই স্বাভাবিক। যদি তার আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে, সংবিধান সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে, সে জানেন যে আদালতে এলেই তার অনুমতি দেওয়া হবে। কিন্তু কেন করছেন? করার একটাই উদ্দেশ্য, যাতে সেই পরিবেশ তৈরি হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার, এবং এই দায় সরকারকে নিতে হবে, এবং এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। এই যে ল এন্ড অর্ডার যদি মেনটেন না করতে পারে রাজ্য, তাহলে কিন্তু এই যে রাজ্য প্রশাসনের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়। না, তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে ল এন্ড অর্ডারের দায়িত্ব এই মুহূর্তে নির্বাচন কমিশনের। তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে ল এন্ড অর্ডারের দায়িত্ব নির্বাচন কমিশনের, ওরা বুঝবে। সেটা তো আজকে কিন্তু এই যে নিরন্তর ভাবে পুজোর পারমিশন দেওয়া হচ্ছে না, রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে, এবং শুধু জেনে রাখা বলা হচ্ছে না যে বিষয়টা বুঝতে হবে। না, প্রসঙ্গটা হচ্ছে বেলডাঙ্গার রামনবমীর ঘটনা, এবং নির্বাচন চলছে এই সময়। নির্বাচন আচরণবিধি থেকে শুরু করে সবটাই ইলেকশন কমিশনের আন্ডারে। এখন পুরো দায়টা পুরো দেখুন, আমি তৃণমূলের বলছি না, আমি শামীমদা তৃণমূলের কিন্তু বলতে দেবেন আপনি যদি সাম্প্রদায়িক একদম দুজনকে আমি দুজনকে কৌস্তব এবং আজিজুলদা, কৌস্তব বাগচি, আজিজুলদা দুজনকেই থামাচ্ছি এই মুহূর্তে। আমি একবার শুনে নি। ফিরদৌস বলুন, বিনষ্ট করার মতো একটু সময় দেবেন, আমি দূরে আছি। বলুন, আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিবেশ তৈরি করে রাখবেন, আর এক্সপেক্ট করবেন যে ভোট পর্বে একেবারে শান্তির আবহ থাকবে, এবং ভোট পর্বে যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আপনি ছড়িয়ে দিয়েছেন, সেই ভাঙড়ে যেদিন বলেছিলেন না ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে, সেদিন থেকে যে সাম্প্রদায়িকের বিষ বাষ্প আপনি জনমানসে ছড়িয়ে দিয়েছিলেন, সেই জনমানসে সেই বিষ বাষ্প রয়ে গেছে। এবং শুধু তাই নয়, আপনাকে আর একটা কথা বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলো এই বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটনা ঘটেছে, কিন্তু এখনকার সিচুয়েশনে বলুন, এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে ল এন্ড অর্ডার সিচুয়েশন, সেই ব্যাপারটা বলুন। আপনি তো নামই আইনজীবী, কথাটা মানুষ গ্রহণ করবে না। আপনি এক পেশে কথা বলছেন, আপনি এক পেশার কথা বলছেন। আরে বিরোধিতার নামে বিরোধিতা করা ঠিক নয়। আরে রাজ্য সরকারের বিভিন্ন কাজের আমিও বিরোধিতা করি, তার মানে এই নয় সব কাজে রিয়ালিটির কথা বলুন না। এই ধরনের বক্তব্য আপনি বেলডাঙ্গার ঘটনা জানেন সবটা? বেলডাঙ্গার ঘটনা কি জানেন সবটা? সেটা কি 17 তারিখে শুরু হয়েছিল না 13 তারিখে শুরু হয়েছিল? এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে যেখানে দুজন মুর্শিদাবাদের ভূমিপুত্র এইটা নিয়ে কথা বলছেন। ফিরদৌস শামীম এবং আজিজুল বিশ্বাস। প্রশ্ন করব, রামনবমীর ঘটনা 17 তারিখে যে গন্ডগোল হচ্ছে, সেটা কি ওই দিনই সূচনা, না এর সূচনা হয়েছিল 13 তারিখ থেকে? আরে কেন দিনের পর দিন হিন্দু দলিত মহিলাদের দিনের পর দিন ধর্ষণ করেছে, সেখানে মহিলাদের যৌন নির্যাতন করেছে, সেই নিয়ে তো কথা বলছেন না। আমি বলছি ওই শাহজাহান নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ শাহজাহানের কথা বলছি, যে দিনের পর দিন এই শাহজাহান মানে গোটা বাংলার মুসলিমরা নয়, ধর্ষণ করেছে। না, তুমি একটা কমিউনিটিকে দাগিয়ে দিতে পারো, নির্যাতন করেছে। শাহজাহানের নাম করে গোটা কমিউনিটিকে দাগিয়ে দিতে পারো না। আমি কমিউনিটিকে দাগিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ শাহজাহান। আপনি তো আমি শিবুর কথা বলো। আরে অডিও ক্লিপটা বলছে যে হিন্দুদেরকে ঘিরে ওই লাইভ হেল্প করে দেওয়ার মতো একজন বিষয়। কেন শাহজাহান? আরে বুঝি আবার এই জায়গাটা সবই বুঝছেন, সবই বুঝতে পারছেন, কিন্তু বারংবার এখানে অভ্যাস পরিণত হয়ে গেছে। দুজনকে থামাচ্ছি, একদম দুজনকে আমি থামাচ্ছি। আমি একবার এই একদম বোঝার জন্য, এখানে সমীর চট্টোপাধ্যায় রয়েছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এই তর্কাতর্কিগুলো চলবে, এই বিতর্কগুলো চলবে, কিন্তু এটা নিয়ে আলোচনারও প্রয়োজন রয়েছে। আমাদের বাংলাতে
আমরা যদি এটা আজকে কোর্ট যে কথাটা বলেছে খুব খুব ভয়ঙ্কর একটা কথা, আমরা নিজেদের মধ্যে 8 ঘন্টা যদি শান্তিপূর্ণভাবে না থাকতে পারি, 24 ঘন্টা কি করে থাকবো ভোটের সময়? মিলিটারি দিয়ে ভোট করাতে হচ্ছে, এরপরে হয়তো হেলিকপ্টার নামবে, কামান দাগা হবে, সব কিছু করা হবে, কিন্তু ওই যে বললাম ইন্টেনশনের কথা, পার্থ চট্টোপাধ্যায় বা চোরদেরকে যদি রেখে দেওয়া হয় মন্ত্রিসভা এবং তারপরে বলা হয় আমি চুরি কি করে ধরবো, আর কিছু পাথরবাজকে রেখে দেওয়া হয়, দেখা হয়, তাদেরকে খুলি ছুট দেওয়া হয় এবং তারপরে বলা হয় আমি কি করে আটকাবো এই ধরনের ঝামেলা, এই দুটোই তো সেম। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইচ্ছাকৃতভাবে করছেন এগুলো? ময়ূক, দেখো, আমি প্রথমে একটা কথা বলি, যেহেতু আমি স্টুডিওর বাইরে, আমি আশা করব যখন কথা বলবো লোকে শুনুক, আপত্তি থাকলে পরে কাউন্টার কোশ্চেন করতে পারেন, এটুকু ভদ্রতা আমি আশা করব সবার কাছ থেকে। আমি তোমাকে আজকের ঘটনাটার থেকে একটু পিছিয়ে যাই। বহুবার তোমার চ্যানেলে তোমার সঙ্গেও আমার বিতর্ক হয়েছে, আমি একটা কথা বলেছি যে গত 10 বছর ধরে বাংলার যত সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে বাংলাদেশের লাগোয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এগুলোর জনবিন্যাস, ডেমোগ্রাফি খুব সুচিন্তিত, সুপরিকল্পিতভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। অঢেল অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা থেকে শুরু করে সব এই 6-7টা জেলার মধ্যে ঢুকে গেছে, যেগুলো বর্ডার এরিয়া। আমি বহুবার বলেছি যে এই দলটির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের একটা সম্পৃক্ত হয়ে গেছে। এরা বহু সুবিধা নিয়েছে, এবার বহু সুবিধা দেওয়ার পালা এসেছে। কারণ দেখো, নির্বাচনের সময় আমি বারবার বলেছি, আমি আশঙ্কা করছি এবং আমি নিশ্চিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে সেন্ট্রাল আইবি রিপোর্ট গেছে যে এই 6-7টা জেলাতে আগামী দিনে কিন্তু যে কোনো কিছু হতে পারে, বড় বিপদ। কারণ এই মহিলা, আমার মনে হয় বাংলা তো বটেই, ভারতবর্ষেরও সব থেকে ভয়ঙ্করতম একজন রাজনীতিবিদ, যিনি সাম দাম দণ্ড ভেদ ছাড়া কিছু বোঝেন না, যে ওনার পদ আঁকড়ে রাখতে গেলে উনি কিছুই করবেন। আমি আজকে সন্ধ্যাবেলা একটি চ্যানেলে দেখছিলাম, অন্য একটি চ্যানেলে, তোমাদের চ্যানেলে নয়, যেখানে এই মুখ্যমন্ত্রী একটা প্রকাশ্য জনসভা থেকে বলছেন অভিষেক ব্যানার্জির উপর যে সো কল কোট আনকোট অ্যাটেম্পট রাজারাম রেগি, সেখানে নিয়ে বলছিলেন তুই করে, আমি জানি না কার উদ্দেশ্যে বলছিলেন, তুই কি ওকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলিস? আমি জানি না ওটা রাজারাম রেগিকে বলছেন না কোনো রাজনৈতিক নেতাকে বলছেন। ওনার চিরকালের স্বভাব একটা ভিকটিম কার্ড খেলার, এবং ওনার চিরকালের স্বভাব যে কোনো ভাবে, যেভাবে হোক আমি যেন ভোটের রাজনীতিতে জিততে পারি। এই আমি খুব অবাক হব না যদি সেন্ট্রাল আইবির কাছে রিপোর্ট থাকে এবং বিএসএফ এর যে নিজস্ব ইন্টেলিজেন্স তাদের কাছে রিপোর্ট থাকে, এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে জনবিন্যাস চেঞ্জ করে দিয়েছে 6-7টা জেলায়, তারা কিন্তু এই ভোটের সময় কিছু না কিছু করবে। কারণ ওনার এখন দরকার একটা শার্প পোলারাইজেশন, যাতে সংখ্যালঘু ভোট 100% পান এবং সম্ভব হলে 1টি, 2টি বা 3টি ডেড বডি। আমরা শীতলকুচি নিয়ে দেখেছিলাম, শীতলকুচির ঘটনার পরে একটা অডিও ভাইরাল হয়েছিল, আমি সত্যতা জানি না, কিন্তু তোমাদের চ্যানেল, সব চ্যানেলে পাওয়া গেছে, যেখানে একটি মহিলা গলায়, এবং খুবই পরিচিত মহিলা গলায়, ওখানকার একজন নেতাকে নির্দেশ দেওয়া হচ্ছিল ডেড বডিগুলোকে সামলে রাখিস, কালকে বলবো এটাকে কি করে কি করতে হবে। সো ডেড বডি ওনার একটা চিরকালের একটা ফ্যাসিনেশন রয়েছে, এবং সেটা যদি রাজনীতি ইলেকশনের সময় হয় সেটা খুব অসম্ভব হবে না। কিন্তু নির্বাচন স্থগিত রাখা বা পিছিয়ে দেওয়া, আমার মনে হয় ভারতবর্ষের সরকার, রাষ্ট্রশক্তিকে একটা চ্যালেঞ্জ করা, আমার মনে হয় রাষ্ট্রশক্তি সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে আপনার মনের মধ্যে যাই থাকুক না কেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করুন, কিন্তু আমরা ব্যর্থ করে দেবো এবং নির্মমভাবে, নিষ্ঠুরভাবে আমরা সেটাকে দমন করব। না, দীপাঞ্জন চক্রবর্তী, আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি, দীপাঞ্জন চক্রবর্তী, আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি, ঠিক কত কোম্পানি, আধা সেনা, কত সেনাবাহিনী নামালে, কত র্যাফ নামালে একটি নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে? এই অ্যাপারেটাস কি ভারত সরকারের রয়েছে পশ্চিমবঙ্গে একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার আমাদেরকে? দেখো, আবার বলেছি যে যত কোম্পানি পুলিশ এসেছে, এটা আমি খুব বিস্তারিত আলোচনা করেছি তোমার চ্যানেলে। শুধু প্যারামিলিটারি ফোর্স আসলে চলবে না, তাদের ইউটিলাইজ করতে হবে। এই যে বারবার বলছে মডেল কোড অফ কন্ডাক্ট, আইন শৃঙ্খলা নাকি এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখছে, তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং ম্যাক্সিমাম ইউজ কি করে অপটিমাইজ করা যায় সেটা দেখতে হবে। যদি প্রিভেন্টিভ অ্যারেস্ট গুলো হয়ে যেত, যেটা আমি বারবার বলেছি, তাহলে কিন্তু এই লাল চুল কানেদুলরা আজকে এই দাঙ্গার পরিস্থিতি করতে পারতো না। এবং এদের সঙ্গে যোগ হচ্ছে রাষ্ট্রীয় বিরোধী শক্তি, যারা বাংলাদেশ থেকে আসছে, যারা এই পুরো অনুপ্রবেশ করে জনবিন্যাস চেঞ্জ করে দিয়েছে 6-7টা জেলায়।
এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, এটাকে আপনার কিন্তু অনুমতি আটকাতে হবে। নিচ্ছি, আপনি বলতে নিষেধ, আমি কি বলবো? নিশ্চয়ই। দু একটা কথা বলবো। নিশ্চয়ই। হ্যাঁ, আপনার কথা নিশ্চয়ই শুনছিলাম। আমার একটা জিনিস মানে জিজ্ঞাসা আপনাকে, সেটা হচ্ছে যে এই অনুপ্রবেশের কথা বারবার বলছেন। অনুপ্রবেশ সীমান্ত পেরিয়ে আসে, সীমান্তে প্রহরা কারা দিচ্ছে? নিশ্চয়ই তৃণমূলের গুন্ডারা দিচ্ছে না, সেখানে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স দিচ্ছে। তাহলে এই অনুপ্রবেশকারীরা এই যে প্রধানমন্ত্রী বলেন এই যে পাকিস্তান সীমান্ত হোক বা বাংলাদেশ সীমান্ত হোক, সেখানে সুরক্ষিত মানে একটা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাহলে এই অনুপ্রবেশকারীরা এই বর্ডার সিকিউরিটি ফোর্স এদেরকে চোখে ধুলো দিয়ে কি করে এপারে চলে আসছে, এই ব্যাখ্যাটা একটু যদি করেন তাহলে আমার মনে হয় ভালো লাগবে। আমি চাইছি এইটা বলবেন। ময়ূকের অনুমতি নিয়ে আমি স্পেসিফিক এটা নিয়ে উত্তর দিচ্ছি। প্লিজ বলুন। আপনি অধ্যাপক মানুষ, আপনি নিশ্চয়ই বুঝবেন, একটা খুব প্রচলিত বাংলা প্রবাদ আছে, বরের ঘরের মাসি কোণের ঘরের পিসি। আমি আশা করি বুঝতে পারছেন। বিএসএফ যখন বাংলাদেশ ভারত বর্ডারে 72খানা আউটপোস্টের জন্য জমি চায়, রাজ্য সরকার দেয় না, কেন্দ্রীয় সরকার বাধ্য হয় সুপ্রিম কোর্টে যেতে, কারণ 10 বছর ধরে বিএসএফ চাইছে। ভারত বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে সাংঘাতিক পোরাস বর্ডার, সম্ভব না টোপোগ্রাফিক না যেটুকু আছে আপনি উত্তরটা শুনুন। না আমি বলি, আপনি তো বলছেন ঠিক আছে, আরো নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা সরকার করতে চাইছে, কিন্তু যেটুকু রয়েছে সেটুকুতে কি অনুপ্রবেশ রোকা সম্ভব নয়? আপনি একজন সম্ভব নয়, এটা বলুন। আপনি একজন অধ্যাপক, শুনুন, আপনি একজন অধ্যাপক, আপনি যখন ক্লাস নেন স্টুডেন্টরা তো প্রশ্ন করে না। আপনি আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, এটা তো ক্লাসরুম নয় দাদা, আপনার সাবজেক্ট না, এটা ক্লাসরুম নয়, এটা ডিবেটের জায়গা, এটা ডিবেটের জায়গা, এটা ক্লাসরুম নয়। আপনি এসে বলে যাবেন আর আমি শুনে যাব, এটা হতে পারে না। এটা আমার সাবজেক্ট। আরে আমি তো জাস্টিফিকেশন চাইবো, আমি তো ডিবেট করতেছি না। জাস্টিফিকেশন দিচ্ছি তো, জাস্টিফিকেশন তো শুনতে চাইছেন না। তার মানে এখন অবধি আমাদের দেশে এই যে বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ব্যবস্থা, সেটা এখনো সন্তোষজনক নয়। 2014 পরে করা গেল না। আমি আপনাকে কথা বলতে দেব না, আমি তো আপনাকে কথা বলতে দেবো না, আমি চিৎকার করে যেতে থাকবো। আমি প্রশ্ন করছি আপনাকে, আপনারও শোনা, আমি আপনাকে প্রশ্ন করছি, তার থেকে মাথা ঠান্ডা করে শুনুন। হ্যাঁ, আমি মাথায় ঠান্ডা আছে, শুনুন। দেখুন, এটা যেটা বারবার বলা হয়েছিল কেন্দ্রীয় সরকার, পশ্চিমাঞ্চলে কোনো রাজ্যে সমস্যা হয়নি, এবং তখন রাজস্থান কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য ছিল, যে এই বিএসএফ এর এখতিয়ার 15 থেকে 50 কিলোমিটার করা হোক। কেন? কারণ এই যে পোরাস বর্ডারের সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই আপনাদের বালু মল্লিকের সহায়তায় এই বাকিবুল টাকিবুল রেশন কার্ডটা খুব সহজে বানায়, এবং ভারতবর্ষের রেশন কার্ড হচ্ছে বেসিক ডকুমেন্ট। 15 দিনের মধ্যে এদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড হয়ে যায়, এবং তারা বাকি ভারতবর্ষে মিশে যায়। এই অনুপ্রবেশটা তখনই আটকাবে যখন বিএসএফ এর 15 থেকে 50 কিলোমিটার করা হবে এখতিয়ার, এবং বর্ডারটাকে সিকিউর। পশ্চিমবঙ্গের বর্ডার একমাত্র বর্ডার যেটা সরাসরি তৃণমূল কংগ্রেস তাদের নির্দিষ্ট স্বার্থসিদ্ধির জন্য তারা এই জমিটা দিচ্ছে না, বিএসএফ কে প্রোটেক্ট করতে দিচ্ছে না ভারতবর্ষের সীমা। আমি সমীর চ্যাটার্জি রয়েছে, সমীর চ্যাটার্জির কাছে আমি আমার বাকিদের কাছে যাব, কিন্তু সমীর চ্যাটার্জি অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। সমীর চ্যাটার্জি একদম আজিজুল দা, ব্যাপার না, এটা তো দেশের বিষয়, সুরক্ষার বিষয়। আপনি এটা নিয়েও কথা বলবেন, এটাই হচ্ছে সমস্যা। দেশের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে এখানেও আপনাদের প্রশ্ন, এখানেও আপনাদের সন্দেহ, এই জায়গাটাই সমস্যা না। আপনাদের যখন দেশের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয় এতদিন ধরে কি করছি, একদম এই কথাটা আপনাদের আপত্তি কোথায়? এই জন্যই সিএ নিয়ে আপত্তি, এই জন্যই সিএ নিয়ে আপত্তি, এই জন্যই সিএ নিয়ে আপত্তি, যখন নাগরিকত্বের কথা হচ্ছে এই জন্যই সিএ নিয়ে আপত্তি। সবাই সবটা বুঝতে পারছে, বাংলার মানুষ, দেশের মানুষ সবটাই বুঝতে পারছে কারা দেশের মধ্যে বিভেদকারী শক্তি, কারা দেশের মধ্যে বিভেদকারী সবাই বুঝতে পারছে। একজন দেশাত্মবোধক মানুষ হিসেবে অন্তত এই বিষয়গুলো করবেন না, মানুষের কাছে ভুল বার্তা। একদম দুজনকে আমি থামাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সমীর চ্যাটার্জির কাছে যাওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন সময় রামনবমীকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছেন একবার শুনবো, এবং সমীর চ্যাটার্জি তারপরে খুব নির্দিষ্টভাবে আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? আমি বলে যাই, বিজেপির প্লেয়ার আছে দাঙ্গা করার অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব
ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। সমীর চ্যাটার্জি, অধ্যাপক সমীর চ্যাটার্জি, আপনারা কি কোনো হিন্ট পেয়েছিলেন যে রাজ্যে কোনো হিংসা হবে, কোনো দাঙ্গা হবে? এগুলো কোনো হিন্ট পেয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথাগুলো বলছিলেন কেন? এটা ভাই ময়ূক, আমি একটু জনবহুল রাস্তার উপর দাঁড়িয়ে আজকে অনুষ্ঠান করছি। আমি অনুরোধ করব দীপাঞ্জনদার মতনই যে বাইরে আছি। ঠিক এটা হিন্স আমরা পেয়েছিলাম গত বছর হাওড়াতে যে ঘটনা ঘটেছিল, তাতে মুঙ্গের থেকে অস্ত্র হাতে আমরা দেখেছি। তো স্বাভাবিকভাবে আপনারা কি ব্যবস্থা নিয়েছিলেন সমীরদা এই ইলেকশনের সময়? সমীরদা, এর জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছিলেন? রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? আজকে যে ভাই 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 আমার কথাগুলো আমি সব কথা শুনেছি। আমি যেহেতু শেষ বক্তা, আমার বলতে সুবিধা হবে। হ্যাঁ বলুন। আমি অনুরোধ করছি তোমায় যে যে অশান্তি, এই অশান্তি এক হাতে তালি বাজে না। সব রাজনৈতিক দলের দায় এবং দায়িত্ব আছে। এবং বিজেপির মতন মেরুকরণ, বিজেপির মতন কে কি খাবে, কে কি বলবে, কে কি পড়বে, যারা বিভাজনের রাজনীতি করেন, তাদের কাছে রামনবমী রামসভায় কিন্তু রামনবমীটাকেই আপনারা রামনবমীর দিনই এটা কি ধরনের অসভ্যতামি যে রামনবমীটাকে কেন্দ্র করে প্রতিবাদ ঝামেলা পাকাবে কেউ এবং আপনারা চুপচাপ বসে থাকবেন? রামনবমীর আগে আদালত কি বলেছিল? যে অস্ত্র হাতে রামনবমী করা যাবে না। গ্রেফতার করিয়েছেন মানুষের বেশি গ্রেফতার করিয়েছেন, প্রিভেন্টিভ অ্যাকশন নিয়েছেন আপনারা? না 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 শুনুন, ইলেকশন কমিশনকে জানিয়েছেন কতবার? ওই এলাকার যে ডিআইজি, তাকে রামনবমীর আগে, তার ডিআইজিকে দুদিন আগে নির্বাচন কমিশন তুলে নিল। নির্বাচন কমিশনের আওতায় এখন ভোট, মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে ভোট হচ্ছে। স্বাভাবিকভাবে এই প্রশাসনের ডিজি, ডিআইজি, এসপি, ডিএম, এই চেঞ্জেবলটা মানে কেন্দ্রীয় সমীর বাবু আপনার কথায় হাত তুলছেন। নির্মল বাবু রয়েছেন বহরমপুরের বিজেপি প্রার্থী, নির্মল বাবু রয়েছেন। নির্মল বাবু আপনি কি বলবেন? আমার কথায় এখনই হাত তুলতে হবে না। সমীরদা শুনে নিন, নির্মল বাবুর কথাটা শুনে নিন, তারপরে উত্তর দিন। আপনারা দুজনেই স্ক্রিনে আছেন এখন। শুধু প্রথমেই আমি একটা কথা বলি। আমাদের রাষ্ট্রটা, মাননীয় প্রধানমন্ত্রী রাজস্থানে গিয়ে আমার কথাটা পরিষ্কার শুনে নেন। সমীরদা উত্তরটা শুনে নিন। সমীরদা উত্তরটা শুনে নিন। নির্মলবাবু শুনে নিন। আমি আমার কথাটা শুনুন। আমি অনেক দূরে আছি, আমার কথাটা শুনুন। এটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রে নিজস্ব কোনো ধর্ম নেই। সমস্ত মানুষ এখানে মানবতা নিয়ে ধর্ম থাকবে। এখানে ধর্ম নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না। শব্দ হয় ধর্ম বিশ্বাসী অথবা ধর্মে অবিশ্বাসী। আপনারা এই চালাকি করে ধর্ম নিরপেক্ষ শব্দটাকে দাঁড়ান শুনুন, ধর্মনিরপেক্ষ শব্দটাকে চালু করার চেষ্টা করেছেন এবং যে ধর্ম বিশ্বাসী হবে সে অন্যের ধর্মকে সম্মান করবে। আমাদের ধর্ম নিরপেক্ষরা মুখোশ পড়ে সব সময় কিছু হলে আরএসএস এর নাম করেন। আপনাদের এটা একটা চালু কথা, এই কথাটা ভাঙতে হবে। আজিজুল সাহেব কি করে জানলেন যে আরএসএস ওখানে কি করেছে? কখনো একটা বেআইনি সংস্থা নাকি? উনি কি নিজে সঙ্গে যুক্ত? বুঝে গেলেন আরএসএস কি? আপনি সত্যি কথাটা বলুন না বাবু, সত্যি কথাটা বলুন না। দাঁড়ান না, অনেকক্ষণ তো বলে যাচ্ছি। দুজনকে একটু থামাচ্ছি আমি। কৌস্তব আজিজুলদার দুজনকেই থামাচ্ছি এক এক করে। নির্মল বাবু আপনি বলে নিন। সমীরদা আপনার কাছে যাচ্ছি। নির্মল বাবু আপনি বলে নিন। নির্মল বাবুর অডিওটা থাক। নির্মল বাবু 30 সেকেন্ড বলুন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মটা তার নিজের,
সে ধর্ম নির্যাতন করবে, ধর্মচারণ করা তার অধিকার, কিন্তু সে অন্য ধর্মকে আঘাত করবে না, এটা হতে পারে। কিন্তু কেউ যদি ধর্মচারণ করে অন্য ধর্মকে আঘাত করে, সে শাস্তিযোগ্য অপরাধ করবে, এটাই আমার কথা। আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, ধর্মরাষ্ট্রে আমাদের সংবিধানটা হচ্ছে ধর্মগ্রন্থ, আমাদের পার্লামেন্টে হচ্ছে ধর্মের আমাদের সোপান, এখানে কোন রকম ধর্ম নিরপেক্ষতার গল্প আসে না। এবং পরিষ্কার করে যায় এখন যেসব রাজনীতিবিদ একবার ফেস টুপি পড়ে, একবার নামাজ পড়ে, একবার ইফতার করে, তারা সব বিভিন্ন ধর্মের নামে অভিনয় করে, তারা নিরপেক্ষতার কথা বলে, আসলে তারা প্রত্যেক ধর্মকে অসম্মান করে। এটাই আমার ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা বলে মনে হয়। সামনে আসুন, শিক্ষিত মানুষের সামনে আসুন, বাজে কথা বলবেন না। ধর্ম নিরপেক্ষতার নাম করে মানুষের মানুষের বিভেদ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমি আজিজুল্লাহ আপনাকে একটু থামাচ্ছি, আমি সমীর দার থেকে উত্তরটা নেব। সমীর চ্যাটার্জি কে খেই হারিয়ে ফেলছে, না ক্ষমতা হারিয়ে ফেলছে, না সরকার হারিয়ে ফেলছে আমি জানি না, কিন্তু আমি সমীর চ্যাটার্জির অডিওটা শুধু নেব। সমীর চ্যাটার্জি খুব স্পেসিফিক প্রশ্ন, এই দায়িত্বটা রাষ্ট্র আপনাদেরকে দিয়েছে, আমরা আপনাদেরকে দিয়েছিলাম, রামনবমীর দিন কেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারবো না? এই অপদার্থটা কার দায়? কেন পাথর মারা হবে? বিজেপির দায়, বিজেপির মুখ্যমন্ত্রী এখানে, বিজেপির পুলিশ মন্ত্রী, বিজেপির পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলিশ মন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী, হিমন্ত বিশ্ব শর্মা এখানকার গভর্নর কি বলছেন? প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন দেশের। রবিবার বিরোধীদের উদ্দেশ্যে বলছেন মুসলিমদের অনুপ্রবেশকারীরা তারা হচ্ছে যে এত বিজ্ঞের মতন কথা বলছো তো, বিজ্ঞের মতন কথা বলছো তো। তৃণমূল কংগ্রেসের এমএলএ বর্ধমান দক্ষিণের খোকনদা যেদিনকে বলেছিল যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে তারা গেছো তুমি কংগ্রেস করতে, তুমি কংগ্রেস করতে, তুমি এখন নতুন হয়েছে তো, তোমার ধারণা নেই। তোমার রাজস্থানে তোমার বিরোধী সরকার, তুমি যে দলটা করতে, রাজস্থানের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন। আপনি সদ্য বিজেপিতে গেছেন তো, আপনি সদ্য বিজেপিতে গেছেন, খোঁজ নিয়ে দেখুন প্রধানমন্ত্রী কি বলছে রাজস্থানে। উস্কানি কে দেন, কে কি খাবে, কে কি পড়বে, কে বলেন? আজকে এনআরসি নিয়ে কেন মুসলিমদের নাম বাদ গেছে? কেন অসমে হিন্দু বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়? কেন অসমে হিন্দু ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়? এনআরসি কেন শাহিনবাগ ঘটেছিল? কেন দিল্লি পুলিশ নামাজ পড়ার সময় লাথি মেরেছিল? কে জবাব দেবে? প্রধানমন্ত্রী কি বলেছেন রাজস্থানে? তুমি যে দলটা করতে, তুমি যে দলটা করতে, সবাই মিলে যারা ভারতীয়, যারা রাষ্ট্রবাদী, তারা সবাই আপনাদের জবাব দেবে। রাষ্ট্রবাদী মানুষ আপনাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে। আপনাদের মতো বিভাজনকারী শক্তি যারা, আগামী দিন বাংলার মানুষ আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের অকাত। ভারত ধর্মনিরপেক্ষ, সংবিধান ধর্মনিরপেক্ষ মানে শুধু ইল্লিগাল ইমিগ্রেন্টরা ঢুকে সমস্ত এখানে সনাতনী মানুষদের উপর আক্রমণ হবে। ধর্মনিরপেক্ষ মানে আমাদের সন্দেশকারী হিন্দু মহামানবদের উপরে শাহজাহান শেখরা যৌন নির্যাতন চালাবে, তাদেরকে মারধর করবে, বাড়ি লুটপাট করবে, জমি দখল করবে। আপনাদের কাছে এইটাই ব্যাখ্যা ধর্মনিরপেক্ষতা? হিন্দু দলিত মহিলাদের উপরে যৌন নিপীড়ন, তাদেরকে আক্রমণ, তাদেরকে নির্যাতন, এটা আপনাদের ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা? এর ব্যাখ্যা আপনাদের কাছে? তৃণমূল নেত্রীর কাছে সম্পদ শেখ শাহজাহান তাদের উপরে দিনের পর দিন নির্যাতন চালাবে, এটা আপনাদের? আমি ফিরদৌস শামীম এবং দীপাঞ্জন চক্রবর্তী আপনি বারবার বলছিলেন, আমি আবারও সেই একই প্রসঙ্গে আসছি। এই ধর্ম সম্প্রদায় এই সমস্ত কিছু বারবার আনা হচ্ছে, কিন্তু আমি একটাই কথায় চিন্তিত, আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এত বড় কথা বলা হচ্ছে। আমরা বাংলাতে 26,000 চাকরি চলে যেতে দেখছি, বাংলাতে চোররা খুল্লা ঘুরে বেড়াচ্ছে দেখছি। এবার একটা জায়গাতে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে নির্বাচন পিছিয়ে দিতে হবে? এটা কি কাশ্মীরে নির্বাচন হচ্ছে, সিরিয়াতে নির্বাচন হচ্ছে, লিবিয়াতে নির্বাচন হচ্ছে, কোথায় নির্বাচন হচ্ছে? না, আমি মহামান্য কলকাতা আদালতের যদি এই উক্তি করে থাকেন সম্পূর্ণ সম্মান দিয়ে বলছি, আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি।
দুজন তিনজন লোক নিয়ে উস্কানি দিয়ে যদি আইন শৃঙ্খলার অবনতির সুযোগ থাকে, এরকম একটা আসে চান্স, আমার মনে হয় ইমিডিয়েট ফিরদৌস বাবু আছেন, বলবেন সিআরপিসি 107 and 151 প্রিভেন্টিভ মেজার। কোনো মানুষ যদি সমাজের শান্তি বিঘ্নিত করতে পারে বা করার তার সম্ভাবনা আছে, তাকে প্রিভেন্টিভ অ্যাকশনে অ্যারেস্ট করা যায়। এই মুহূর্তে হাওয়াই চটি আর ওই কালো জামা পরা উচ্চিংড়ে ফচকে ছোড়া, এই দুজনকে অ্যারেস্ট করুক প্রিভেন্টিভ মেজারে, বাকি ওনার দল করুক রাজনীতি। বিশ্বাস করো, একটা পাথর পড়বে না, একটা বুথে একটা ঝামেলা হবে না, কারণ উস্কানিটা ওইখান থেকে আসে, সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি আসে। আর ওই উস্কানি শুধু নিজের দলের গুন্ডাদের নয়, সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছায়। আর এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, প্যারামিলিটারি ফোর্স ইউজ করে কঠোরতম ভাবে ট্যাকেল করতে হবে, বিশেষ করে এই সীমান্তবর্তী এই 7টা জেলার নাম বললাম। একদম 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 10 সেকেন্ড 10 সেকেন্ড তারপরে ফিরদৌস শামীমের এখানে কাছে। আমি এতক্ষণ তো রাজ্য সরকারের কথা বললাম, বহরমপুর নিয়ে যখন আলোচনা হচ্ছে, কদিন আগে যখন এই ঘটনাটা ঘটলো, খুব উল্লেখযোগ্য একটা বিষয় তোমরা দেখিয়েছো, এই নিয়ে আমি আমার মত ব্যক্তও করেছি তোমাদের চ্যানেলে এর আগে। মানে খুব অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টির সেখানকার জেলা সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ওখানকার সাংসদ যখন হাসপাতালে যাচ্ছিল, তিনি একটা প্রশ্ন করেছিলেন যে হিন্দুরা কেন বারবার আক্রমণ হচ্ছে তাদের উপরে কেন আক্রমণ হচ্ছে, আপনি সাংসদ হিসাবে আপনার কোনো দায়িত্ব নেই? অধীরবাবু তাকে দাঁত মুখ খিচিয়ে মারতে গেলেন। আমার কথা হচ্ছে, এই হিন্দু মানুষজন, যারা সনাতনী মানুষজন, তাদের উপরে যে আক্রমণ, না তৃণমূল কংগ্রেস, না কমিউনিস্ট পার্টি, একটা পার্টি এদের হয়ে কথা বলবে না। এই জায়গায় দাঁড়িয়ে সনাতনী মানুষদের কাছে আমাদের আহ্বান, আমাদের খুব হাত জোর করে অনুরোধ, সেটা হচ্ছে আমাদের যারা সনাতনী মানুষজন যারা আছি, আমাদের বাঁচবার ক্ষেত্রে আমাদের নিজেদেরকে, আমাদের এই গুরুদায়িত্ব আমাদের কাঁধে তুলে ফিরদৌস শামীম লাস্ট 30 সেকেন্ড। দেখুন, আমি কয়েকটা কথা উল্লেখ করব, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে সেই প্রশাসনিক সভার কথা, যেখানে একজন প্রার্থীকে, যিনি এমএলএ হয়েছিলেন, তাকে বলছে যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। তাকে পরবর্তীতে এমএলএ টিকিট দেন। ফলে এই ধরনের দুষ্কৃতি প্রীতি যাদের রয়েছে এবং কম্পিটিটিভ কমিউনালিজমের বাতাবহ তৈরির যাদের মনোভাব রয়েছে, সেই ধরনের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যদি মাথার উপর বসেন, যে ধরনের পরিস্থিতি হওয়ার কথা সেই ধরনের পরিস্থিতি হয়েছে। আর দ্বিতীয় একটা কথা বলি, যে এই রাজ্যে সে পঞ্চায়েত ভোট হোক বা লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক, এই ধরনের যে টেনশনের পরিস্থিতি ভোট পর্বে, নির্বাচন পর্বে বা নির্বাচন নেই, অথচ যে কোনো একটি অনুষ্ঠান হবে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর কারণ একটাই, সেটা হচ্ছে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা সেই সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাইছেন না বলে ইচ্ছাকৃত করছেন, ইচ্ছাকৃত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই বিতর্ক শেষ করছে, আমার সময় একেবারে শেষ, এই বিতর্ক শেষ করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায় নেবেন না, এই প্রশ্নটা রেখে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।